আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে এটা প্রথম অ্যানালাইসিস ভিডিও। তো আমরা রিসেন্টলি দেখেছি যে ওয়ার্ল্ড কাপের জন্য ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে স্কোয়াড নিয়ে আসলে অনেক ধরনের অভিযোগ আছে যে অ্যান্থনিকে নেওয়া হয় নাই, জোয়াও পেড্রো সুযোগ পায় নাই। তো আজকে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। স্কোয়াড দেখে মোটামুটি বেশ ব্যালেন্স একটা স্কোয়াড আসলে রেখেছেন কার্লো অ্যানচেলোটি। কিছু আপসেট যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্টনি এবং জো পেড্রো দুজনের কাউকেই আসলে নেওয়া হয় নাই। থ্রুআউট দ্য সিজন অ্যান্টনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, কিন্তু সেখানে অ্যান্থনির সুযোগ না পাওয়াটা আসলে অনেক কনফিউজিং একটা ব্যাপার। এখানে অনেক ব্রাজিল সাপোর্টার যারা আছেন তারা আসলে দুঃখ প্রকাশ করছেন অ্যান্থনিকে কেন নেওয়া হলো না। আবার অনেকে অ্যানালাইসিস যারা করেন আর কি, তারা অনেকে বলছেন যে নেইমারকে নেওয়ার জন্য হয়তো অ্যান্থনিকে বাদ দেওয়া হয়েছে, জো পেড্রোকে নেওয়ার জন্য অ্যান্থনিকে বাদ দেওয়া হয়েছে। তো আসলে পুরো ব্যাপারটা আসলে নট লাইক দিস। আপনি একটা জিনিস দেখেন, অ্যান্থনি রিয়াল বেটিসে এমন একটা অ্যাটমসফিয়ারে খেলে যেখানে অলমোস্ট বলা যায় অ্যান্থনিকে মেইন ম্যান টাইপের একটা কিংবা ফ্রি রোলে তাকে খেলানো হয়, এই টাইপের একটা রোল তাকে দেওয়া হয়। সে ইজিলি মুভ করতে পারে, কিন্তু আসলে ব্রাজিলের যে স্কোয়াডটা আছে এখানে কিন্তু ফ্রি রোলে খেলার জন্য কিংবা মেইন ম্যান হয়ে খেলার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেইমার আছেন, ভিনিসিয়াস আছেন, এখানে রাফিনা আছেন। তো সেক্ষেত্রে আসলে অ্যান্থনি কিন্তু স্টার্ট তো করতেই পারবেন না, রাফিনা যেহেতু রয়েছেন রাইট উইংয়ে। আর অ্যান্থনির পুরো আউটপুটটা বের করার জন্য তাকে আসলে তাকে কেন্দ্র করে আর কি সবাইকে অর্গানাইজড হয়ে খেলতে হবে, তাকে মেন করে ওইভাবে খেলতে গেলে কিন্তু এটা ব্রাজিল টিমের জন্য একটা আলাদা একটা প্রেশার হয়ে যাবে। কারণ আপনি যদি দেখেন ভিনিসিয়াস, তিনিও কিন্তু বর্তমানে একজন টপ ক্লাস প্লেয়ার। আর নেইমার আছেন টিমে, তারপর এদিকে রাফিনা আছেন। তো টিম যখন এই বড় যে ধরনের বিগ নেম যেগুলো আছে, বিগ নেমগুলো কিন্তু অনেকটা সেন্টার অফ মাসের মতো একটা রোল প্লে করে একটা টিমে। আপনি দেখবেন যে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা বস্তু, যে কোনো একটা গাড়ি কিংবা যে কোনো একটা সিঙ্গেল একটা জিনিস, সব কিছুরই কিন্তু একটা সেন্টার অফ মাস থাকে আর কি। তো একটা সাপোজ যদি ধরেন একটা এটা বাইকের একটা সেন্টার অফ মাস থাকে। তো যখন আপনি ওই সেন্টার অফ মাস যদি একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, ওইটাকে যদি আপনি ডিভাইড করতে চান বা বাইকের 2 জায়গায় কিংবা 3 জায়গায় সেন্টার অফ মাস আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ঠিক এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জিনিসটাই কিন্তু কার্লো অ্যানচেলোটি করার চেষ্টা করেছেন আর কি। সেন্টার অফ মাস হিসেবে, টিমের সেন্টার অফ মাস হিসেবে নেইমারকে এনেছেন। এদিকে নেইমারের সঙ্গে সাপোর্টিভলি ভিনিসিয়াস, রাফিনা খেলবেন। তো আসলে তিনি যেটা চেয়েছেন যে অতিরিক্ত ওয়েট টিমে যোগ করতে চাননি আর কি। অনেক ভারী হয়ে গেলে কিন্তু আপনি আসলে টিম অনেক ভারী হয়ে গেলে, বিশেষ করে নামে ভারী হয়ে গেলে, টিম যখন নামে ভারী হয়ে যায় তখন কিন্তু টিমের পারফরমেন্স, সবার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বের করার চক্করে কিন্তু টিম পারফরমেন্সটাই বেরিয়ে আসে না। 2022 ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্লিয়ার দেখেছেন আপনারা, প্রত্যেকটা বিগ নেম ছিল এবং তারা প্রত্যেকে যেটা দেখেছেন ক্রোয়েশিয়ার সঙ্গে
ইন্ডিভিজুয়ালি খেলার যে একটা টেন্ডেন্সি প্রত্যেকের, এই জিনিসটা কিন্তু ব্রাজিলকে খুব ভুগিয়েছে অতীতে। এই ইন্ডিভিজুয়ালি খেলার টেন্ডেন্সিটা ছেড়ে যখন কম্বাইন্ডলি খেলতে পারবে, টিম কম্বিনেশন একেবারে ঠিক রেখে, তখন তারা বিশ্বকাপে আসলে ভালো কিছু করতে পারবে। সেক্ষেত্রে আসলে জো পেড্রোকে মনে হয় না বাদ দেওয়াটা উচিত ছিল। জো পেড্রো কিন্তু বেশ টিম কম্বাইন করে খেলতে পারে। আমার মনে হয় যে এখানে অ্যানচেলোটি চেষ্টা করেছেন যে জো পেড্রোকে বাদ দিয়ে এমন কাউকে আনার যে কনভার্সন রেট আরও ক্লিনিক্যাল হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে থিয়াগোকে রেখেছেন। তো থিয়াগো তার কিন্তু কনভার্সন রেট বেশ ভালো এই সিজনে। সাথে সাবস্টিটিউট খেলার জন্য রেখেছেন এনরিককে। তো এনরিক কিন্তু থ্রু আউট এই সিজন বেশ ইমপ্রেসিভ ছিল। তো জো পেড্রো আসলে দলে থাকা না থাকাটা কতটা ইম্প্যাক্ট ফেলবে সেটা ওয়ার্ল্ড কাপ মঞ্চেই দেখা যাবে। আর আমরা আরও দেখছি ম্যাথিউস কুনহা কিন্তু এখানে আছেন। তো আমার মনে হয় ম্যাথিউস কুনহা কিংবা থিয়াগো দুজনের একজনকে সেন্টার ফরওয়ার্ডে অ্যানচেলোটি খেলাবেন। আর এদিকে ডিফেন্সে যদি আমরা একটু দেখি, সেই পুরোনো নামের উপর ভরসা রাখা, এই কাজটা কিন্তু অ্যানচেলোটি করেছেন। দানিলো এবং আলেক্সান্দ্রোকে কিন্তু তিনি স্কোয়াডে রেখেছেন। তো দেখা যাক ওভারঅল দানিলো এবং আলেক্সান্দ্রো কিন্তু আমরা দেখেছি আগের বিশ্বকাপেও বেশ ভালো টিম কম্বাইন করে খেলার চেষ্টা করেছিল। যদিও ক্রোয়েশিয়ার সঙ্গে লাস্ট যে গোলটা খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দানিলোর ওভারল্যাপ করে যাওয়ার কারণেই কিন্তু ওই সাইডে কাউন্টারটা কিন্তু আসে। তো এই ভুলগুলো যদি ব্রাজিল না করে সেক্ষেত্রে তারা এবার তুলনামূলক ভালো করতে পারে আগের থেকে। তবে এই টিমকে আসলে ওইভাবে কেউ চিন্তা করছে না যে বিশ্বকাপের কন্টেন্ডার এইবার, কিংবা তারা সেমিফাইনাল ফাইনাল খেলবে, এইভাবে কেউ কিন্তু এই টিমটাকে নিয়ে চিন্তা করছে না। তবে অ্যানচেলোটি আসলে যেভাবে টিমটাকে স্কোয়াডটাকে গুছিয়েছেন, তার পরিকল্পনা যদি ক্লিক করে, সেক্ষেত্রে ব্রাজিল তুলনামূলক এইবার টপ 5-এ আসলে ব্রাজিলকে রাখার মতো পজিশন এখন নেই আর কি। টপ 5-এ যারা থাকবে যদি হিসাব করা হয়, ফ্রান্স আছে, স্পেন আছে, এদিকে আছে আপনার পর্তুগাল আছে, তো তারপর আছে আপনার ইংলিশরা আছে। যদি ইংল্যান্ডকে আসলে টপ 5-এ রাখার মতো যুক্তি তর্ক অনেক কিছুই করা যাবে, কিন্তু ইংল্যান্ড আসলে ওইভাবে ক্লিক করে না। সেক্ষেত্রে আপনি নেদারল্যান্ড এবং আর্জেন্টিনাকে সেখানে রাখতে পারেন। ব্রাজিল কিন্তু টপ 5-এর বাইরে থেকে এই ওয়ার্ল্ড কাপে এন্টার করবে। সেক্ষেত্রে ব্রাজিল যদি সেমিফাইনালে যায় কিংবা ফাইনালে যায় কিংবা ওয়ার্ল্ড কাপ জিতেও ফেলে, সেটা কিন্তু লিটল বিট আপসেট টাইপের একটা ফিল দেবে ফুটবল সাপোর্টারদের। ব্রাজিল সাপোর্টারদের অবশ্যই দেওয়ার কথা নয়, তারা অলওয়েজ এক্সপেক্ট করে ওয়ার্ল্ড কাপ তারা জিতবে আর কি। তা আমি যখন ব্রাজিল সাপোর্ট করতাম তখন আমি এক্সপেক্ট করতাম, এটা স্বাভাবিক। অনেক হেভিওয়েট নাম আছে এখানে, অনেক তারকা খেলোয়াড় আছে। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সেরা, যেহেতু এমবাপে এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইন্ডিভিজুয়ালি, সেহেতু ইন্ডিভিজুয়ালি ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সেরা বলা যায়। এখানে ইন্ডিভিজুয়ালি বার্সার একজন তারকা রাফিনা, নেইমার সম্পর্কে কিছু বলার থাকতে পারে না, তিনি আসলে যথেষ্ট ট্যালেন্টেড একজন খেলোয়াড়, এবং টিমের জন্য তিনি কতটা
চেষ্টা করেন, সেটা আমরা সবাই দেখেছি। ম্যাচেস কুনি এখানে আছেন, ইউনাইটেডে বেশ ভালো খেলেছেন। গাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতলেন। ইগাত থিয়াগোর পারফরমেন্স অবশ্য আপনারা দেখেছেন, সবাই দুর্দান্ত খেলেছেন এই সিজনে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে লুইস এনরিকেও কিন্তু বেশ ভালো সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারে এই টিমে। আর এখানে এনরিক তো আছেনই। এনরিকের একটা স্পেশালিটি হচ্ছে এনরিক অলওয়েজ ফুল অ্যাগ্রেশন নিয়ে অ্যাটাক করে, যেটা কিন্তু অপোনেন্ট হাফে প্রেশার ক্রিয়েট করা এবং ইন্টারসেপশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করে এনরিকের যে অ্যাগ্রেশন জিনিসটা আছে। তো সেকেন্ড হাফে যদি ব্রাজিল এমন কোনো পরিস্থিতি হয় যে ব্রাজিল একটা গোল করা লাগবে, একটা গোল করলেই নেক্সট রাউন্ড নকআউট স্টেজে বিশেষ করে, সেক্ষেত্রে ইন্ডিক খুব কাজে দেবে। আর এদিকে রায়ানকে নেওয়া হয়েছে। তো রায়ানকে আসলে অ্যান্থনি জায়গাতে হয়তো রায়ানকে অ্যাপ্লাই করা হতে পারে, যেহেতু অ্যান্থনি আসলে অ্যান্থনিকেও সাবস্টিটিউটই খেলানো হতো। রাফিনা যেহেতু বার্সায় দুর্দান্ত খেলছেন, তাকে রেখে অ্যান্থনিকে দিয়ে স্টার্ট করার কথা হয়তো খুব একটা চিন্তা করতেন না কেউ। সেহেতু রায়ানকেই নেওয়া হয়েছে সাবস্টিটিউট হিসেবে খেলানোর জন্য, কারণ অ্যান্থনি হিজ টাইপ অফ প্লেয়ার যে আসলে টিমের সাথে কম্বাইন করে ধীরে ধীরে নিজেকে একটা পজিশনে ফ্রি রোলে এনে তারপর তিনি দুর্দান্ত খেলতে পারেন আর কি। তার আউটপুটটা পাওয়ার জন্য তাকে একটা ফ্রি রোলে দিতে হবে, কিন্তু যখন তিনি সাবস্টিটিউট নামবেন তখন প্রেশারটা অন্যরকম থাকবে। ফ্রি রোলে খেলার মতো আসলে তখন পরিস্থিতি থাকবে না। আর যেহেতু অ্যান্থনি একজন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সহ একজন প্লেয়ার, তিনি তো তার থেকে একজন এমন খেলোয়াড় যার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের থেকে টিম পারফরমেন্সে যার ফোকাসটা অনেক বেশি হবে, যে নিজে খেলার থেকে তার টিমের সেরা যারা আছে তাদেরকে সাপোর্ট করার দিকে বেশি মনোযোগ দিবে, এই টাইপের খেলোয়াড় আসলে রাখার চেষ্টা করেছেন কার্লো অ্যানচেলোটি। তো সেদিক থেকে বলাই যায় যে অ্যানচেলোটি যা করেছেন অনেকের পছন্দ নাও হতে পারে, কিছু খটকা কিছু প্রশ্ন থাকতেই পারে, কিন্তু ওভারঅল অ্যানচেলোটির যে পরিকল্পনা, সেক্ষেত্রে আমি মনে করি যে তিনি তার পরিকল্পনায় বেশ পারফেক্ট একটা পজিশনে আছেন। টেনশনের কিছু নাই ব্রাজিল ফ্যান যারা আছেন। তো যে যেখান থেকে আসলে দেখছেন আমাদের এই ভিডিওটা, সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন। আজকের এই ইউটিউব ফেসবুক খুললে আপনারা দেখতে পান অনেকে অ্যানালাইসিস করতে বসে গেছে, বিভিন্ন রকম অ্যানালাইসিস করছে, বিভিন্ন রকম আলামত নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একেবারে নিরপেক্ষভাবে একটা সেফ অ্যানালাইসিস, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে ব্যাপারটা কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, অ্যানচেলোটি কীভাবে এই যে আপনার স্কোয়াড সিলেকশন করলেন কীভাবে, এই জিনিসগুলো আসলে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম আপনাদের সামনে। আশা করি অন্য যারা আছে, অধিকাংশ যারা আছে উল্টাপাল্টা অ্যানালাইসিস করেন। কিছু কিছু লোকজন আছেন যারা আমাদের বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের অ্যানালাইসিস আমি নিজেও দেখি, আমার বেশ ভালোই লাগে। তারা আসলে তাদের তাদের পার্সপেক্টিভ থেকে তাদের বেস্ট অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করেন। এখন হাতে গোনা দুই একজন আছেন যারা অ্যানালাইসিস করেন ভালো মতো, আর বাকি অধিকাংশই আসলে একেবারে যেটা দেখছি যে একদম 2 দিন ফুটবল খেলে পারে নাই, একেবারে অ্যানালাইসিস করতে বসে গেছে। এই টাইপের লোকজনই আসলে আমরা অনলাইনে বেশি দেখতে পাই। তো সেদিক থেকে আমি আসলে আপনাদেরকে একটা যতটা সম্ভব ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনার আসলে টাকা যাবে না, আমাকে সাবস্ক্রাইব করে দিলে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিন, সেও দেখুক। আপনার ব্রাজিল সাপোর্টার যে ফ্রেন্ড আছে তাকেও রিকমেন্ড করুন দেখার জন্য। আসলে টেনশনের কিছু নাই আপনাদের ব্রাজিল সাপোর্টার যারা আছেন,
এলিসন আছেন আপনাদের গোলবারের নিচে, এডারসন আছেন, ডিফেন্সও বেশ ভালো, মাগালহিস তো দুর্দান্ত খেলেছেন, তিনি তো থাকবেনই। মার্কিনিউস মাগালহিস জুটি, এবং ডান পাশে দানিলো, বাম পাশে আলেক্সান্ড্রো। শুধুমাত্র খুঁটিনাটি ভুলগুলো কভার আপ করতে পারলে এবার আপনারা আশা রাখতে পারেন। অ্যানসেলোটিও বলেছেন যে আমরা বিশ্বকাপ জিততে পারি, এমন একটা কথা বলেছেন। এটা নিয়েও অনেকে দেখলাম ট্রল করছে। আসলে অ্যানসেলোটি বলেনি যে এবার আমরা বিশ্বকাপ জিতবই, এবার আমরাই বিশ্বকাপ জিতবো। তিনি বলেছেন আমরা বিশ্বকাপ জিততে পারি। অ্যানসেলোটি আসলে যে স্কোয়াডটা তৈরি করেছেন, তিনি তার কনফিডেন্সের ভিত্তিতে বলেছেন। আসলে এই ধরনের কনফিডেন্স টিমকে অনেক বুস্ট করে। তো অ্যানসেলোটি সেই জায়গা থেকে আসলে টিমটাকে বুস্ট করার চেষ্টা করেছেন, আত্মবিশ্বাসী করার চেষ্টা করেছেন। সো গুড। আমরা খুব বেশি আলোচনা করব না। দিনের বেলায় যেভাবে প্রচুর পরিমাণ কারেন্ট যাওয়া আসা করে, আসলে ভিডিও বানানো খুব কষ্টকর রাত্রেবেলা। এই কারেন্ট ট্রাভেল আছে ঘন্টাখানেক, তার ভিতরে এই প্রথম ভিডিওটা করে আপলোড দিয়ে দিচ্ছি। সবাই কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার পছন্দের টিমের নামটা লিখে দিবেন। সবার জন্য শুভকামনা রইল, সবার পছন্দের টিম বিশ্বকাপ জিতুক, যদিও সবারটা জিতবে না, যাদেরটা জিতবে মনে করবেন যে তাদের জন্য শুভকামনা কাজে লেগে গেছে। তো নেক্সটে আর্জেন্টিনার যে 26 সদস্যের যে স্কোয়াডটা আসবে সেটা নিয়েও আমরা রিভিউ দিব। তো সবাই পাশে থাকবেন এবং ওই রিভিউটা দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবার জন্য শুভকামনা, এবং আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। যদি আরও ভালো ভালো অ্যানালাইসিস ভিডিও দেখতে চান এবং অ্যানালাইসিস দেখে আপনার মনকে শান্ত করতে চান, আপনার দল আসলে সঠিক লাইনে আছে কিনা, কি করা উচিত, কিভাবে দলকে ফাইনালে নিয়ে যাবেন সাপোর্ট করে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।